বাচ্চা। 10 গ্রামের জমিদার আসলে আমার বাপ দাদা 14 পুরুষ কি আসলে জমিদার। সেই জমিদারি পোল আমি আকরাম চৌধুরী আমি করি জোর চুরি ষড়যন্ত্র আদায়। আপনার ছেলেকে নাটকে দিবেন না? আল্লাহ আল্লাহ নাটক। আমি তোর মুখ দিয়ে সিরা ফালাইলাম, আমার কোনো অন্যায় হইব না, কি হইব না অন্যায়। আমি সালমান শাহ বলে গেলাম আপনার সুপারস্টার। তারপরেও তোর 3 মাসের সময় দিলাম। কয় মাস? 3 মাস। আমি দাঁড়ালে অ্যাক্টিং। এই 3 মাসের মধ্যে আমার সুদ সহ টাকা না দিলে তোর 4টি বাট্টি গুলকিরা সোজা বিদায় করে দেবে। আমি চিন্তা করলে ওটা আলোক হবে। যাই হোক, না বলি এখন রোজা আছে, আর আমি বললে তো এটা বিস্ফোরণ হয়ে যাবে। বললাম অল খবরদার আমি না করলাম এই দেশে আসবে না তুমি, আমিও যাবো না দেশে। দেখো না, ওকে খোদা হাফেজ। মিশা ভাই একটা ডুয়েল ক্যারেক্টার ডেফিনেটলি, কারণ চলচ্চিত্রে হচ্ছে খলনায়ক, আর বাস্তবে আপনি অনেক অনেক সফট হার্টের এবং অনেক ভালো একজন মানুষ, আলাপচারিতার দিক থেকে, মেশার দিক থেকে। এইটা কি মানে একেবারে ছোটবেলা থেকেই? হ্যাঁ, এটা অনেকটাই মানে বাই বর্ন। কারণ আমার জন্ম হচ্ছে একেবারে ওল্ড টাউন, সাতরোজা, আবুল হাসনাত রোড নামে খ্যাত, সেটা বা আনন্দ কনফেকশনারি যেখানটায় অপোজিটে আমাদের বাসা। তো আমার বিল্ড আপ ওল্ড টাউনে, লেখাপড়া নবকুমারী স্কুল, দেন স্কুল, কলেজ ইউনিভার্সিটি হচ্ছে শহীদ সরোবর্দী। তো আসলে আমি একটা কথা বলতাম, বড় হয়ে বুঝলাম যে আমরা যারা ঢাকা যারা বিলং করে বা ঢাকায় যারা বড় হয়, আমাদের ভেতর অটোমেটিক্যালি ফ্যামিলি থেকে এই জিনিসটা চলে আসে। সেটা হচ্ছে যে মানে মানুষকে সম্মান করা, মানুষকে ভালোবাসা, নিজেকে ত্যাগ করা, আমার স্যাক্রিফাইসগুলো মানুষের কাছে মানুষকে দিয়ে দাও। মানুষের চোখে তুমি যখন হাসি দেখবে, আলটিমেটলি তুমি তখন তোমার ভেতরের চোখ হাসতে আরম্ভ করবে। এইটা তো দারুণ একটা ব্যাপার। পরিবার নিয়ে জানতে চাই, ছোটবেলায় কারা কারা ছিলেন পরিবারে, বাবা মার পাশাপাশি কেমন পরিবার আপনি বড় হয়েছেন? হ্যাঁ, আমরা 5 ভাই বোন। আমার বাবা প্রয়াত, মাও প্রয়াত। তো যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন আমি বাবা হারাই, যখন আমি ইন্টারমিডিয়েট দিই তখন মা হারাই, এবং প্রায় 7 বছর আগে আমার বড় ভাইকে আমরা হারাই। আমরা 3 ভাই 2 বোন, পিতামাতাই আমাদের ফ্যামিলি মেম্বার। তো এখন আমরা 2 ভাই জীবিত আছি এবং 2 বোন। আমি 4th, আমার পরে একটা ছোট বোন আছে। আচ্ছা। আর আমার বড় বোন জীবিত আছেন, আর মেজো ভাই জীবিত আছে। বাবা কি করতেন ওই সময়? বাবা ছিলেন প্রেসের ব্যবসা, ছিলেন প্রেস করতেন। মানে চলচ্চিত্রে হাসবেন এরকম কোনো সম্ভাবনা কি পরিবারের মধ্যে ছিল? না, বিন্দু মাত্র ছিল না। বিন্দু মাত্র ছিল না। আপনি চিন্তাও করেননি কোনোদিন চলচ্চিত্র? না, চিন্তাই করিনি কখনো। কারণ আমরা তবে একটা ব্যাপার বলতেই হয়, সেটা হচ্ছে যে আসলে বলে না যে একটা জিন কাজ করে, সেটা হচ্ছে আমার বাবা ক্লাসিক্যাল করতেন, কাওয়ালি খুব ভালো। বেতার যখন বোরহানুদ্দিন কলেজে চানখার পুলে, তখন উনি গাইতেন। তো উচ্চাঙ্গ প্র্যাকটিসে তার ঘুম থেকে উঠে দেখতেন। পাশাপাশি মা ছিলেন অত্যন্ত ধার্মিক এবং আধুনিক। মা যেমন শরৎকেও দেখি, শরৎ পড়ে ক্লাস ওই সময় হয়তো 8 বা 9 পড়েছেন উনি, কিন্তু শরৎ বাবুও পড়তেছেন উনি, আবার মানে বুখারী শরীফও পড়তেছেন। আবার কোনো ছবি আসলে, সাবিস্তান বা তাজমহল হলে আমাদের বাসা সাতরোজা, ওই যে রিক্সা আসলে শাড়ি দিয়ে এভাবে ঘিরে ফেলতো, একটা শাড়ি দিত। তারপর আমরা নিচে বসতাম, আমি, আমার মেজো ভাই, মার খালা বসে, ওরা আমরা সাবিস্তান হলে যাচ্ছি, ওই মহিলাদের ডিপার্টমেন্টে আবার ছবিও দেখছি। পাশাপাশি ফুললি উনি যে বাসায় বেড়াতে যাচ্ছেন, আমার মা নামাজ পড়তেছেন ওই বাসায়। তখন আমার খুব, আমি ছোট ছিলাম, খুব বিরক্ত হতাম। এখন বুঝি যে উনি ওয়াক্তে নামাজটা আদায় করতেন। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। বাবা মা মূলত চিন্তাই করেনি তার ছেলে কোনোদিন চলচ্চিত্র অঙ্গনে আসবে। তো যেহেতু আমি বলি, আমার ভাইকে আমার বাবা, আবার যে বারিন মজুমদার, বাপ্পার যিনি বাবা, বারিন মজুমদারের ফার্স্ট স্টুডেন্ট আমার ভাই, উনি এখানে আইমিউজ ভর্তি হলেন। আমার ভাইয়া, আমার বাবা বললেন তুমি ওইখান থেকে করো, ম্যাট্রিকে পড়ো, উনি ভর্তি হন। তখন আমি ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার সুযোগ ছিল, তো উনি এখানে বিএমইউজ কমপ্লিট করেছিলেন। ভাই আবার আধুনিকের দিকে চলে গেলেন, বাবা বলেছিলেন পল্লীগীতির দিকে যাও। তো তখন বুঝি যে অজান্তে একটা তবলা, মানে আমাদের রিদম, সরগম, স্বরলিপিগুলো ছিলই। পাশাপাশি মা এই আবার বাবা আর ভাই ফুললি এইটা, মানে সকালে ঘুম থেকে উঠে তো মা নামাজ পড়ার তাগিদ দিচ্ছেন, নামাজ পড়। ওদিকে আব্বা তো একটু সরগম প্র্যাকটিস করতেন, ভাইজান সরগম প্র্যাকটিস করতেছেন, সারে গামায় তাদের চলতেছে, তবলা বাজতে, বাবা কখনো উচ্চাঙ্গ করতেছেন, তো ভাইয়া বড় ভাই তবলায় তার বোল ঠিক করতেছে, লাই দিচ্ছে। তো ওইগুলো ব্যাপারগুলো, আর আমরা পাশাপাশি মার্কে উঠ, নামাজ পড়বি না ওঠ। তো এই 2টা প্র্যাকটিসের মধ্যে মোটামুটি বড় হয়েছে। তো তারপরে যখন বড় হলাম, এই নতুন মুখে তখন একটা ছিল, মানে ট্যালেন্ট হান্ট। 86-এ মান্নার এসছে, 84-এ আমরা এসছি। দেন ট্যালেন্ট হান্টে আমার বন্ধু, সেটা হচ্ছে ও সিভিল ইঞ্জিনিয়ার, ওর নাম হচ্ছে মেজবাউদ্দিন আহমেদ। তো ও বললো, আমি ঢাকায় আর একটু স্মার্ট হয় এমনিতে,
তো লিডারশিপের মতো আর কি, ড্রেস পরতাম খুব ভালো, আর আমি প্লেয়ার হওয়ার ইচ্ছা ছিল, তো ফিটনেস খুব ভালো ছিল। আমি জীবনে সিগারেট, পান, বিড়ি ওই আমার ডাঙ্গুলি খেলিনি, হোন্ডাতে চড়িনি। আমার কোচ একদিন বলছিলেন যদি স্পোর্টসম্যান হবি তাহলে স্পষ্ট হতো কোনো মেয়ের দিকে তাকাইস না, চোখের হেফাজত করবি, চোখের ব্যায়াম করবি। আমি বলছি, চোখের ব্যায়াম করিস না, চোখের হেফাজত করিস। আমি অনেক বুঝি নাই ফার্স্টে, তারপরে বড় ভাইদের জিজ্ঞাসা করলাম, প্র্যাকটিস করতাম, ভাই মিয়া মাইয়াগুলো দিকে তাকাইবা না মিয়া, ওস্তাদ বজলু ভাই ছিল, এটাই কইছে ওস্তাদে। কোন একটা নতুন মুখের সন্ধানের কথা বলছিলেন আপনি। হ্যাঁ, 86-এ তখন আমরা আসি, 84-এ মান্না, সোহেল চৌধুরী, দিতি ম্যাডাম এরা এসেছিলেন। তারপরে আমরা পরে যখন এটা আমার বন্ধু যে মেজবুদ্দিন ও দিল যে তোর ছবি স্টিল খুব ভালো আসতো, আমি তো ওই যে বলতাম ঢাকায় তখন মিথুন চক্রবর্তী, মিথুন চক্রবর্তী নাচ স্টেপ করতে পারি, ঢাকায় আরো খুব তো বিনোদন করে, নাচ গান ধামাকা ঢোল টোল আছে তাদের। ওই আমি একটা প্রোফাইল ছবি তুললাম, যেটা সাইড তুললাম, ক্লোজ আপ মিড ক্লোজ তুলে দিয়ে দিলাম। অনেকদিন পর আসলো, কংগ্রেচুলেশন কী হয়েছে কই তুই তো প্রাথমিক সিলেক্ট, কারণ লাখ লাখ মানুষ ছবি দিছে, ছবির পরে সিলেক্ট করতে 36,000 না কত, দেন 4টা হলো বাছাই পর্বের মধ্যে ফাইনালি আমি অ্যাজ এন হিরো, আমি ওখানে কি অডিশন হতো? হ্যাঁ, মারাত্মক। ওইখানে সৈয়দ শামসুর রহমান ছিলেন, নারায়ণ ঘোষ মিতা ছিলেন, রোজি ম্যাডাম ছিলেন, রোজি সামাদ ছিলেন, মানে বড় বড় এই যে মিন্টু, সব বড় ডিরেক্টর, সঙ্গীতের সব বড় বড় যে বললাম না। এটা কারা অ্যারেঞ্জ করতো বেসিক্যালি? এফডিসি ইনফরমেশন মিনিস্ট্রি। ওরে বাবা, ওগুলো কি এখন চালু আছে? এখন আর চালু নেই, মানে এটা আলান ঠান্ড গুলো না বের করা যে কত ক্ষতি হয়ে গেছে। মান্না ওইখানকার, মিশা সদগর এখানকার ফিল্মে। এখন আপনি চিন্তা করেন, মান্নাকে ইন্ডাস্ট্রি থেকে ভুলতে পারবে? কোনোভাবেই সম্ভব না। মিশা সদগরি ভোলা সম্ভব? সম্ভব না। ফিল্ম, বাংলা ছবি মনে রাখতে হলে এদেরকে মনে রাখতে হবে। কমার্শিয়াল ফিল্ম যদি বলি, স্পেশালি 86 আপনি আসলেন এবং হিরো হিসেবে আমি অমিত হাসান, শাহিন আলম, সবাই যাকে চিনি এক নাম। বাসায় কি জানালেন? আম্মাকে কি জানালেন? মা আমি সিনেমায়, হ্যাঁ, আমি ফাইনাল যখন সিলেক্ট হয়ে গেলাম, হ্যাঁ, বাবা মারা গেছেন ক্লাস 8-এ, আমি সিলেক্ট হলাম অনেক পরে, বলতে যখন সিলেক্ট হলাম ফাইনালি 86-এ, তখন মা তখন মেডিকেলে ক্যান্সারের রোগী, এবং আমরা জানি উনি মারা যাচ্ছেন। ওনার মানে স্টোম্যাক, ব্রেস্ট ক্যান্সার থেকে মনে হয় ছড়িয়ে পড়েছিল। তো আমার যিনি সম্বন্ধী, উনিও ঢাকা মেডিকেল ডাক্তার, উনি বললেন আমাকে একদিন নিয়ে যে, আমার নাম তো সার্টিফিকেট নেম তো শাহিদ হাসান, যে শাহিদ বেসিক্যালি তো খালাম্মার এরকম। আমি অবাক হয়ে গেলাম। আমরা মানে নিম্ন মধ্যবিত্ত খুব সুন্দর করে বলা যায়, কিন্তু নিম্ন মধ্যবিত্ত গরিব, আমি গরিবই বলি, গরিব ফ্যামিলির সন্তান। এই শোনার পর তো আমি একদম হয়ে গেলাম, মানে স্পেল বাউন্ড। তারপরে উনি বললেন তুমি ব্যালেন্স করো, কারণ দেখি তুমি সবচেয়ে বেশি দৌড়াদৌড়ি করছো তোমার মাকে নিয়ে। আর বড় ভাই ছিলেন, মেজো ভাই ছিলেন, বড় আপা ছিলেন, ছোটো বোন ছিলেন। দেন মাকে যখন ওই অবস্থায়, মাকে ক্যান্সারের কথা বললাম না, বাট আমি এর মধ্যে ফাইনালি সিলেক্টের পরে আমি বললাম যে মা, ওই টিভি এফডিসিতে একটা কম্পিটিশন ছিল, গভর্নমেন্ট আয়োজন করেছিল, আমি তো ফাইনালি সিলেক্টেড। তো মা বলছিলেন যে আমি এটাকে করবো? তো মা হেসে বললেন তুই ভালো করবি, কর, এই কথাটা বলছিলেন, তুই ভালো করবি, কর। যখন দুটো ছবি হয়ে গেল হিরো হিসেবে, তখনও তো বোধহয় সিরিয়াসলি চিন্তা করেন নাই যে না, তখন বরং ছোট একটা গার্মেন্টস দিয়েছিলাম বন্ধুর সাথে, আমার একটা ছোট বন্ধু মিলে টুইঙ্কেল বেবিজ ওয়্যার, উদ্দুর রোডে আমাদের খুচরো দোকান ছিল, আমাদের ফ্যাক্টরি ছিল উমেশ দত্ত রোড, আর আমরা আরেকটা দোকান আমরা এলিফেন্ট রোডে করি, অল্প পরিসরে, ব্যাংককে যে আমরা ডিজাইন আনতাম, কাপড় আনতাম, বেবিজ ওয়্যার, টুইঙ্কেল বেবিজ ওয়্যার। তো কারণ এর মধ্যে আমাকে যখন দুটো ছবি করলাম, এর মধ্যে একটা চেতনা ছবিটা সোসো, আর ছবিটা ছিল যখন আমি অমিত হাসান, খালেদ মোহাম্মদের থেকে তরুণরা হিরো হবে বাংলাদেশের, তখন এই ট্রেন্ডই চালু হয়নি। পাশাপাশি আরেকটা ছবি করেছি অমর সঙ্গীত, ওর দুইটা ব্রাঞ্চ ছিল। ওই ছবির মেইন হিরো ছিলেন শ্রদ্ধেয় আলমগীর সাহেব, শ্রদ্ধেয় জসিম ভাইয়া, আর আমরা ছিলাম 4টা নায়ক, আরেকটা ব্রাঞ্চ। তো আমরা এখানে তো একটা মানে পার্শ্ব চরিত্র নায়ক বেস ছবি, ওটা সুপার ডুপার হিট, কিন্তু ওইটা ফোকাসে আসে না, কারণ তখন 86-এ বাপ্পা চাপাডাঙ্গার বউ করতে যাচ্ছে, রুবেল করতেছে ওই যে ক্যারাটে, রুবেলের ফার্স্ট ছবিটা লড়াকু। আমরা আসলাম তখন তরুণদেরকে, তখন রাজ্জাক সাহেব হিরো, শ্রদ্ধে বুলবুল আহমেদ হিরো, শ্রদ্ধে রাজ্জাক সাহেব, বুলবুল আহমেদ, তারপরে ওয়াজিম ভাই, তারপরে মানে এই সিনিয়র প্রজন্ম যারা আছেন, সোহেল রানা ভাইয়া, তারপর আলমগীর ভাইয়া, উজ্জ্বল ভাই, এরা হিরো, মানে আমরা মানে হিরো হতে পারি এই কনসেপ্টটি তখন আর কি দাঁড়া হয়নি। আমি এফডিসিতে যখন টুকটাক যেতাম, তখন শ্রদ্ধেয় দেয়ান নাজরুল, শ্রদ্ধেয় মালিক আফসারি ভাইয়া, এরা আমাকে বড় বড় ডিরেক্টর বলতেন যে তোমার যে অ্যাটিটিউড, তুমি যেভাবে চলো, হাঁটো, কনফিডেন্স লেভেল, তুমি একটা নতুন জিনিস কাজ করো, এই তথাকথিত নায়ক তুমি বাদ দাও, তুমি এন্ট্রি হুডে করো। আমি এটা কি, এটা তো ভিলেন নিয়ে বলে, না, তুমি এন্ট্রি হুডো, তুমি লাস্টে গিয়ে তুমি নাচ থাকবে, তুমি নাচতে পারো, তোমার নাচ থাকবে, গান থাকবে,
নায়িকা বলে নায়ককে ভালোবাসে, তুমি নায়িকাকে বলবা আমাকে ভালোবাস, আমাকে ভালোবাসবি না কেন? আমার কোন কোয়ালিটি নেই বল? টিভিতে আমার একটা আর্টিস্টকে আমার ইন্টারন্যাশনাল লেভেল মনে হতো টিভির। হি ইজ ওয়ান অ্যান্ড অনলি অনারেবল রেসপেক্টেড হুমায়ুন ফরিদি। হ্যাঁ, ডেফিনেটলি। এনাকে আমার মনে হতো এই তো তথাকথিত অ্যাক্টিং এর মধ্যে একেবারের বাইরে। এই লোকটা ন্যাশনাল, এই লোকটা মানে লোকাল না, এটা গ্লোবাল অ্যাক্টর একটা। আমি তখনই Definitely, বুঝতাম। yes, right. বিশেষ করে কান কাটা রমজান থেকে তো মাথা নষ্ট হয়ে গেল, কারণ তখন আমরা ফিল্ম দেখতেছি, ফিল্মের ভালো দর্শক, ওয়ার্ল্ড ওয়াইড ছবি দেখতেছি। উনি যখন ভিলেন করতে আসলেন শহীদ ইসলাম খোকনের ছবিতে, দেন আই টুক দ্য ডিসিশন, আমি কোন খ্যাতের মূলা, যদি হুমায়ুন ফরিদি করতে পারে আমি তো কোনো আলোচনাই না, আমি তো অ্যাক্টিংই জানি না। আর উনি অ্যাক্টিংয়ের মানে নিজে একটা মানে ইউনিভার্সিটি। তারপর আমি রাজু, আমার আসতেছিল অফার, কারণ এর মধ্যে ইয়াংরা আবার হিট হয়ে গেল, ওই যে দুটো ছবি চাঁদনি এবং কিয়ামত থেকে, চাঁদনি এবং কিয়ামত তক। তখন আর এর মধ্যে সালমান শাহ সুপার ডুপার হিট। সালমানের সাথে প্রথম ছবি আসলো আশা ভালোবাসা। আপনার এই আশা ভালোবাসা নিয়ে আমারও একটা স্মৃতি আছে। এটা হচ্ছে আমার দর্শকরা হয়তো বা জানেন, রেডিওর দর্শকরা, আমার সিনেমা হলে দেখা প্রথম ছবি আশা ভালোবাসা। আমি তখন ক্লাস 7-এ পড়ি, সম্ভবত ক্লাস 7 থেকে 8-এ উঠেছি। বৃত্তি দেওয়ার জন্য আমি শহরে এসেছিলাম আমার চাচার বাসায় থেকে। কিসের বৃত্তি পরীক্ষা, কিসের কি, আমি গিয়েছিলাম আশা ভালোবাসা দেখার জন্য। আমার মনে আছে গানের একটা, ওই যে গান আমি গিয়ে যাবো এই আসরে, আমি গিয়ে যাব এই আসরে, তোমাদের মন আমি নেবই কেড়ে, ক্ষতি নাই যদি পড়ে থাকি অনাদরে টুং অনাদরে টুং, গান আমি এরকম না। এক্স্যাক্টলি খুব নাড়িয়েছেন, মানে গ্রেট আর্টিস্ট। সওদাগর তো বোধহয় পারিবারিক টাইটেল, আমি যদি ভুল না করি। জি না, বাট আব্বা নেননি, দাদার নাম জুমন সওদাগর, বাবা ওসমান গনি ছিলেন। তো এটা একটা ছোট্ট গল্প, অনেকে জানে মনে হয়। আমার নাম তো মোহাম্মদ শাহিদ হাসান। হ্যাঁ, এখান থেকে মিশা হলো কিভাবে সেটা একটু শুনি। তো আমি মানে যখন আমি ম্যাট্রিক দিই, আমার ওয়াইফ যখন 8-এ পড়ে সম্ভবত, বা 9, নিউ 9, আর আমি বুঝি ম্যাট্রিক দিচ্ছি, তখন একটু মানে ওরা দূর সম্পর্কের আত্মীয়, তখন আমাদের মধ্যে ভালো লাগা স্টার্ট হয়ে যায়। তো তখন ওই যে এখন তো মানুষ ছেঁড়া জিন্স পরে, তখন আমরা ছেঁড়া জিন্স পরতাম। তো আমি ওইখানে আপনার ভাবের নাম হচ্ছে জুবাইদা রব্বানি মিতা, ডাকনেম মিতা, নিকনেম মিতা। তো আমি এখানে মি লাগিয়েছে শাহিদের শাহ, মিশা। জিন্স প্যান্ট লাগিয়ে বাংলা ইংলিশ লাগিয়ে সবাই যারা বুঝে বুঝুক, প্রেম করতেছে। তখন তো আগে একটা নাম পড়ছিল যে রাতে লেখো বা ইয়ে লেখা, আমি পায়ে লিখেছিলাম। তো আমি বোঝার তো ওই বুঝবে, মিতা বুঝবে। তো এখান থেকে মিশা নেয়া। আর যখন ফিল্মে প্রথম তো ওকে ছিল, মিশাই ছিল, কিন্তু যখন আমি এন্ট্রি হিরো করা আরম্ভ করলাম, তখন সিনিয়ররা বললেন যে মিশার সাথে কিছু দাও, তুমি যেহেতু ভিলেন করতেছো। হুমায়ুন ফরিদি, রাজু আহমদ, আহমেদ শরীফ, রাজীব আহমদ, মেজু আহমদ, সাদিক বাচ্চু, তো তুমি একটা কিছু দাও। মিশা নাম শুনে সুইট সুইট লাগে, নামের একটা ভারী দাও। দেন আমি, আমার বড় ভাই ছিলেন, বড় ভাইকে বললাম যে এরকম কি করা যায় ভাইয়া, আমি কারো এমনি মিশা ফরিদি, মিদা আহমেদ এগুলো নিব না, মানে মিশা খান, আমি এগুলো নিব না, কি করা যায় ভাইয়া? তখন আমার বড় ভাই বললেন তুমি দাদা টাইটেলটা রাখো, মিশা সওদাগর, সওদাগর দিয়ে দাও, জুম্মন সওদাগরের নাতি মিশা সওদাগর। আমি মিশা সওদাগর আমার এক মানে বলে না ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমার ভালো লাগলো। তাই আমি ঠিক আছে ডান। দেন আমি ওইটা স্টার্ট করলাম, আশা ভালোবাসা থেকে মিশা সওদাগর। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। ওই ছবির গল্পটা একটু শুনতে চাই, মানে যেটা আপনাকে প্রথম সেলিব্রিটি ইমেজটা এনে দিল। জি, হ্যাঁ, আমার উস্তাদ ছোটকা আহমেদের স্ক্রিপ্ট ছিল, কারণ ওই সময় এর মধ্যে ইয়াং একটা ভিলেন নাম করে ফেলো, সেটা হচ্ছে ডন, সালমান শাহের সাথে। ওই ছবির আউটডোরে যাচ্ছি, আমি ছবির মেইন ভিলেন, কিন্তু আমার হচ্ছে ডনও ছিল বোধহয় ছবিতে। ডন ছিল, হ্যাঁ, দুটো ভিলেন ছিল। শহরে শাবনাজকে ডিস্টার্ব দেয়, আর একটা মেইন নায়িকা যাকে সাবরিনা, যার গল্প আমার সাথে, গ্রামে আমি মোড়ল থাকি, মেইন ভিলেন ওইটা বেসিক্যালি। কোনো একটা কারণে আমাকে অ্যাসিস্ট্যান্ট এসে বললো, ফিরোজ ভাই ছিল, কেএস ফিরোজ। তো উনি চিফ অ্যাসিস্ট্যান্ট বললেন যে মিশা ভাই আপনার একটা ক্লোজ আপ, আপনার একটা এখন শর্ট হবে, আপনার রেডি হন। আমি কাছে ঠিক আছে ভাই, কি কোন লাইনটা? তো বললে ছোট্ট একটা যে একটা শব্দের। তো আসলে ওনাদেরকে আমি বলি না, আমি তো আমার বাবা ছোটকে আমাদের কাছ থেকে স্ক্রিপ্ট নিয়ে পুরো স্ক্রিপ্টই মুখস্থ আমার, ফার্স্ট টু লাস্ট। তো কী শব্দ? ফার্স্টে আমি একটা ক্লোজ আপ, যে আমি দেখলাম প্রায় ডিস্টেন্স 30-40 ফিট দূরে, আমি যাকে ভালোবাসি, আমি গ্রামে ইয়াং মোড়ল, আর ওকে ওই যে মেয়েটাকে আমি ভালোবাসি, ওই আবার ভালোবাসতে চায় ইয়েকে, সালমানকে, সালমান আবার ওকে ভালোবাসে। তো ওদের যে কোনো একটা, আমি যাচ্ছি গ্রামের লোক, এরকম গিয়ে লোক দেখলাম, দেখার পরে একটা 30-35 হাত দূরে একটা আওয়াজ, শুয়োরের বাচ্চা।
শব্দটা এই শুয়োরের বাচ্চা। এটা আপনার, এটা আমার মানে প্রথম সিনেমার ডায়লগ, প্রথম সাকসেসফুল ডায়লগ। হ্যাঁ, প্রথম দেখলাম, দেখার পরে রাগ এক্সপ্রেশনস, ওদেরকে অবজারভেশন দেখার পরে আমার একটা ডায়লগ, আই শুয়োরের বাচ্চা, শব্দটা গালিটা বেশ শব্দটা বললাম, অল মানে রাঙামাটি ইকো হয়ে গেল, চুপ। মানে এক্সপেক্ট করে না এরকম কিছু হবে। হ্যাঁ, মানে লাইক আস, আমাদের মতো আর কি। হ্যাঁ, তারপর ছোট তালি আসলো, একটা তালি, তারপর আস্তে আস্তে ওদের জোরে তালি আসলো, তারপর হ্যাঁ এটা আছে প্যাক আপ, একটাতেই পিক আপ। মানে ওটা আসলে আমাকে এমনি খুশি করার জন্য শর্টটা ছিল, Okay. যে 2 দিন ধরে এই লোকটা আসতেছে প্যাক আপ, আজকেও প্যাক আপ তার, আচ্ছা একটা ক্লোজ আপ নিয়ে রাখো, এই ক্লোজ আপটা মানে এই আর জাস্ট কি। টেস্ট করার জন্য। হ্যাঁ, টেস্টটা হ্যাঁ ওটা পরে হয়তো বা রাখতে বাধ্য হয়েছে ওইটা। পরে সালমান শাহর সাথে আমার যখন সখ্যতা বেড়ে গেল, তো সালমান শাহ আমাকে আশা ভালোবাসা ছবি কমপ্লিট হয়ে গেল, ও তো তখন সুপারস্টার, ও তখন ছবিটা দেখলো, দেখার পরে আমি এফডিএসি মানে এটা আমি আশা ভালোবাসা যখন ছবিটা করলাম, আমি এখানে ছিলাম প্রায় 17 দিন। আসার পরে ওই আমার আউটডোরে যে শুটিং করেছি ওইটা ইম্প্যাক্ট, 1 সপ্তাহে আমি 7টা ছবি সাইন করি, ছবি রিলিজ না, শুধু আউটডোরে আমার পারফরমেন্স। মানে এক কান থেকে দুকান হয়েছে। ওই যে আপনার ছবিটা দেখেছেন তো মনে হয়, আশা ভালোবাসা। হ্যাঁ। ওই যে ওর মা যখন আমাকে বলে না, আমি তো আপনাকে সুদের টাকাটা দিয়েছি ইনস্টলমেন্ট, কেন আপনি চুরি ষড়যন্ত্র করছেন, এরকম একটা ডায়লগ ছিল। রাইট। তো তখন আমার একটা ডায়লগ ছিল, লাখ লাখ টাকার ব্যবসা, আমার কত টাকা, লাখ লাখ টাকার 10 গ্রামের জমিদার ছিল, আমার বাপ দাদা 14 পুরুষ কি আসছিল জমিদার, সেই জমিদারি পোলামি আকরাম যোদ্ধার আমি করি জোর চুরি ষড়যন্ত্র, এই প্যাডি এই, আমি তোর মুখ দিয়ে সিরা ফালাইলাম, আমার কোনো অন্যায় হইব না, কি হইব না অন্যায়। তারপরেও তোর 3 মাসের সময় দিলাম, কয় মাস, 3 মাস, এই 3 মাসের মধ্যে আমার সুদ সহ টাকা না দিলে তোর 4টি বাট্টি গুলকিরা সোজা বিদায় করে দিব। তো এই তালিটা দিছি ডিসি রুমে, এই দিনও মনে করেন মানে এই মুক্ত ঝরানোর তালি দেন। সবাই বললে এই স্পিডে তোর বাংলাদেশে শুধুমাত্র একটা আর্টিস্ট ডেলিভারি দেয়, হুমায়ুন ফরিদি, এবং উনি ডাবিং করতে পারে, আর তো কেউ পারে না। তুমি কি ডাবিং করতে পারবা? টেনশন আমার, তুমি যে স্পিডে কথা বলছো এটা তো শুধু হুমায়ুন ফরিদি পারে। খুবই ন্যাচারাল এগুলো এসছে আপনার মধ্যে, নাকি কোথাও শিখেছেন? না, আসলে ন্যাচারাল, আসলে একদমই ন্যাচারাল। আমি তো কখনো আবৃত্তিও করি, আবৃত্তিও আমি সুন্দর করে উচ্চারণ করতে পারি না। আমি তো আগে বলি, আমি ঢাকাই, আমার উচ্চারণ যখন ঢাকাইদের সাথে কথা বলতে তখন তো বলতে হয় আবে সাগরে যাবি না, কাট্টু যখন ইউনিভার্সিটি বা কলেজের ছেলেদের সাথে কথা বলতেছে মহল্লা না, তখন কিরে সাগরে যাবি না, মানে উইথিন সেকেন্ডে আমার ব্রেনে সফটওয়্যারটাকে চেঞ্জ করতে হয়। এগুলো যদি বলি বাংলা বাবা শিক্ষিত, কিন্তু আপনার কনফিডেন্ট লেভেলটা কিন্তু সুপার হাই, এবং এটা আপনি বারবারই ঢাকাইয়া হওয়ার কারণেই বলছেন হয়তো। সুপার সুপার অসাধারণ। এবং কনফিডেন্ট লেভেল হাই না হলে ভোকালের এতটা স্ট্রেংথ আসার কথা না, ডেফিনেটলি আসার কথা না। সুটকো আহমেদকে নিয়ে যখন আপনি কথা বলছিলেন মাঝখানে আপনি বাবা বলেছেন তাকে একবার, আমি খুব নোটিস করেছি। কেন বলছিলেন? দুটো কারণ, একটা তো আমার, একে তো আমি এতিম, আমার বাবা নেই, দ্বিতীয়ত হচ্ছে উনি আমাকে আজও এমন আদর করেন, আজও টুডে আজও এমন আদর, বাবা বলে আমাকে ডাকেন। এবং উনি ছোট একটা মানুষ, ছোটকো আহমেদের না, মানুষের ছোটকো, সিভিল ইঞ্জিনিয়ার বেসিক্যালি, এত গুণী মানুষ, জাতীয় পুরস্কার প্রাপ্ত, ভাইস প্রেসিডেন্ট 3 বারে পরিচালক সমিতির, অসম্ভব একটা মানে অসম্ভব একটা আধুনিক, অসম্ভব একটা মানে সামাজিক মানুষ, এবং ওনার কাছ থেকে আমি অনেক শিখেছি। আমি একদিন আশা ভালোবাসার স্ক্রিপ্ট দিয়ে উনি বললেন যে সিঁড়ি ধরায় দিলাম, সিঁড়ি চিনায় দিলাম, কতটুকু করতে পারবা এটা তোমার দায়িত্ব। আর একটা কথা বাপ হিসাবে বলি, বাবা ডাকো তো, মানে টাকার পিছনে দৌড়াইবা না বাজান, কাজের পিছনে দৌড়াইবা, আর যদি কাজ যদি ভালো করতে পারো টাকা তোমার পিছনে দৌড়াইবো। আমি চুপ, আর যেহেতু এইগুলো ঢাকাইয়াদের আবার এইগুলো ক্লিয়ার থাকে, চোখ কান আমাদের খোলা থাকে, তো ওই জায়গাগুলো থেকে এই যে আমার ওয়াইফ যে আমাকে আবার তখন ভিলেন করা যে সহযোগিতা করছে, মানে ওনার নামটা না বললেও না, এইগুলো সব কিছু। মিতা ভাবির কথা বলছেন আপনি? হ্যাঁ, মিতা ভাবির কথা। তো আপনি ভিলেন হওয়ার পরে বিয়ে হয়েছে না ভিলেন হওয়ার আগে? আগে আমি যখন নতুন মুখে চান্স পাই তখন সে জানতো। ওকে। তো বাট সে চুপচাপ ছিল, যে অভিনয় করবে কি করবো না, চুপচাপ ছিল। তখন বাচ্চা না, ও তো আমাকে এইভাবে মানে ইনডিরেক্টলি আমি বুঝতাম যে অভিনয়ের প্রতি নায়ক করি সেটার পক্ষে, তো আমি চুপ হয়ে যাই, ছোটো ছোটো ব্যবসা বাণিজ্য করি। ওই সময় আমার বিয়ে হয়। আমার দাদা আমাদের দাদা হুজুর ছিলেন, উনি বিয়েটা ঠিক করে দেন। তো আমার শ্বশুর তো মানবেনই না, যাই হোক উনি দাদাই, মিতা বলছে একমাত্র দাদার কথা আব্বা শুনবে, কারো কথা শুনবে। তো এটা হয়, এবং উনি নেগোশিয়েট করে দেন সব কিছু ব্যবস্থা নিয়ে। তো উনি আবার 3টা কথা বলেছিলেন। ওনাকে আবার জিজ্ঞেস করলাম যে আমি প্রথম মিতা দেখে আমি ফিল্ম নিয়ে এত আলোচনা করি, এত ভালো একটা দর্শক, তখন বলে তুমি মনে হয় অভিনয় খুব লালন করো। তো মানে লালন আবার কি বললেন, এত খুব ভালোবাসা, আমাকে ভালো লাগে যারা ভালো করে বুঝতে পারে এটা ভালো, এটা খারাপ, এটা মেকে ডায়ালগ, এটা ভেতরে ডায়ালগ। বলে তাহলে তুমি একটা, আর অমিতাভ বচ্চনের খুব ভক্ত ছিলাম। তুমি বললে তুমি অভিনয় তুমি করতে পারো, আমার কোনো আপত্তি নেই।
দেন আমি ট্রাই করলাম। আর তখন যে ছোটো ব্যবসা করতাম, এটা একটা মাথায় ছিল যে এই ব্যবসা করে কখন কী হবে জানি না, বাট আমার একটা কনফিডেন্স ছিল যে আমি ফিল্ম করলে আমি দাঁড়াইলে অ্যাক্টিং, আমার অ্যাক্টিং করতে আমি দাঁড়াইলে অ্যাক্টিং, এটা আমার কনফিডেন্স। যে তখন যারা যারা করতো ইয়াং ভিলেন বা একটু সিনিয়র ভিলেন, আমি হিসাব মিলালাম, আমি আই নো হাউ টু ডান্স, আই নো অ্যাবাউট ফ্যাশন, আই হ্যাভ গুড হাইট, আই এম এ প্লেয়ার, আই এম এ ক্যারেটিশিয়ান, তো আর আই হ্যাভ আ গুড ভয়েস উইথ মি, তো আমার মোটামুটি একটা ভালো হাইট, তো আমি আমার Why not me? হ্যাঁ, তো আমি এটা চেষ্টা করে দেখি না, এবং আমার দিল বলতো যে আমি সাকসেস পাবো, টাকা পয়সা না, আমি সাকসেস পাবো। আর ও ঢাকাইয়া ছিলাম, আর প্রত্যেক গরিবের কিন্তু একটা ইচ্ছা থাকে সবাই তার দিকে তাকাক, তার সততার দিকে তাকাক, তার এটা একটা ইচ্ছা। তো ওইটা করার জন্য আর কি মানুষ অভিনয় করে ওইটা এই আঙ্গুল দেখানোটার লোভে ঢুকলাম। এই লোভটা কার নাই? অ্যাপ্রিসিয়েশনের লোভ তো মনুষ্য জীবন মানে অ্যাপ্রিসিয়েশনের লোভ আছে। দেখা যায়। সো ওটা কি হইলো? আপনি ওই আশা ভালোবাসা ছবিটা করার পরে কি এটা পেলেন, আঙ্গুলিটা পেলেন লোকজন? হ্যাঁ, প্রথম তো সালমান এসে জড়ায় ধরলো, ও ছবি দেখছে আলাদা স্টার না, রাতে ছবি দেখার পরে আমি ওই কড়িতলা বলে আমাদের এফডিসির একটা ফ্লোরে ইনক্লামেস করতেছি, পেছন থেকে ধরলো, ও আমার সাথে ঢাকায় ভাষায় কথা বলতো যে ভাই এই ছবি রিলিজের পর ইউ বিকাম আ সুপারস্টার। আমি কি ভাই ছবি চলবে কি চলবে না আমি বলতে পারবো না, আমি সালমান শাহ বলে গেলাম আপনার সুপারস্টার, এবং ছবি রিলিজ না, আমি ডে নাইট ব্যস্ত, দেন ওইটা পরে তো একদম মাস্টার ব্লাস্টার হয়ে গেল। জীবনের সাথে চলে হাই-ফাই, নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। সেই সময় আপনি ডিটারমাইন্ড ছিলেন যে আপনি পুরোপুরি ফুল টাইম ক্যারিয়ার করতে যাচ্ছেন? হ্যাঁ, তখন তো এটিএম শামসুজ্জামান, শ্রদ্ধেয় আহমেদ শরীফ, শ্রদ্ধেয় রাজীব সাহেব, শ্রদ্ধেয় হুমায়ুন ফুরদি, এরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ একটা রুমের 4টা পাশ তারা। তখন চিন্তা, এরপরে ছিলেন শ্রদ্ধেয় বাচ্চু ভাই ছিলেন, মিজু ভাই ছিলেন, নাসির খান ছিলেন, তারপরে ইলিয়াস কোবরা, সজীব তাহের, ডন, ফকিরা, 13টা নাম। তো আমি উপরে 4টা নামটাকে আমি আলাদা করে দিলাম। তারপরে নিজের 13 নম্বর নামটা ছিল, 13 নম্বর নাম, 13 নম্বর নামে 5 নম্বর করলাম, কারণ আমি বললাম আমি দাঁড়ালে অ্যাক্টিং, আমি চিন্তা করলে ওটা আলাগ হবে, আর আমি বললে তো এটা বিস্ফোরণ হয়ে যাবে। এটা আমার এই আমার আঙ্গুলের নরেটা মাদা কাড়ির মধ্যে, এটা আমার জন্মগত পাওয়া। তো দেখলাম এটা তো এইটাই বলে অ্যাক্টিংয়ের নিয়ম, তুমি বললো অটো তোমার হাত পা চলবে, হ্যাঁ কি বলে, এটা তো আমার জন্মগত পাওয়া। পারিশ্রমিক কত ছিল আশা ভালোবাসার, মনে আছে? আশা ভালোবাসার পারিশ্রমিক ছিল 0, 1 টাকাও না। 1 টাকাও না? না, কোনো টাকাই দেয়নি আমাকে। বাবার কথা হচ্ছে তুই মেইন ভিলেন, টাকা চাইবি কেন, সুযোগ পাচ্ছিস এত বড়, খবরদার কোনো টাকা পয়সা কথা বলবিও না। ঠিক আছে, বাট আশা ভালোবাসার টাকা পাইনি, কিন্তু আশা ভালোবাসা ক্যারিয়ার দিয়ে দিয়েছে, কোটিপতি বানিয়ে দিল। সামহাও মিতা ভাবি ওই সময়টাতে আপনাকে প্রচুর সাপোর্ট করেছে, মানে যদি খুব সন্দেহাতীতভাবে ওকে অকপটে বলে, সেটা মা জন্ম দিয়েছেন, মার তো কোনো তুলনা নেই, মা তুলনা ছাড়া, আল্লাহ তুলনা ছাড়া। তো এই মার পরে আমি আমার ওয়াইফকে দিই আজ পর্যন্ত। আজকে যে সেটে বসে আছি, পেছনে আমেরিকাতে আছে, যে তোমার কয়েকদিন ছুটি যাচ্ছিল, আবার তুমি ইলেকশনে জড়ালে কেন? আমি সম্পর্কে একটা প্রশ্ন করে বিরতিতে যেতে চাই। কত বছরের সংসার জীবন আপনাদের? 30 বছর। 33 বছর পড়লাম। 33 বছরে এমন কোনো স্ক্যান্ডাল হোক বা এমন কোনো সম্ভাবনা কি তৈরি হয়েছে যেটা আপনার সংসারকে শেষ করে দিতে পারে? হ্যাঁ, কোনো এই 33, আমার এখন ক্যারিয়ার সব মিলিয়ে প্রায় 38 বছর, বাট কাজ করা আরম্ভ করে যদি হলি প্রায় 35 বছর। 86 থেকে, বাট 2 বছর পরে আরম্ভ করি। তো না, আমি আমার 38 বছরে 38টা শব্দ স্ক্যান্ডালে নেই, এবং এটার পেছনে মানে আমার যেটা সবসময় ছিল যে আমার ওয়াইফ আমাকে বিশ্বাস করে ভালোবেসে যে আমাকে সম্মানটা করলো। তো তার ব্যক্তিত্ব, তার শানিত ব্যক্তিত্ব, আমি যখন আউটডোরেও যাই সেটা আমাকে শাসন করে। তার উনি যেভাবে স্বাধীনতা আমাকে দিয়েছে, আমার উপর যেই বিশ্বাস স্থাপন করেছে, আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি, পরকাল না দেখে বিশ্বাস করি। তো আমার ওয়াইফ আমাকে তার ফ্যামিলির অ্যাগেনস্টে গিয়ে সে তার দাদার মাধ্যমে সেট করে আমাকে বিশ্বাস করে, সে আমার থেকে সব দিকে সুপিরিয়ার ছিল। তার MS করার ছেলের সাথে আমেরিকাতে বিয়ে ঠিক হয়ে গেছে, সেটা বাদ দিয়ে সে ফ্যামিলি আর আমাকে এক লাইন দৌড়াচ্ছিল। পরে তোমাকে ভালোবাসে, ফ্যামিলিকে ঠকাতে পারবো না, তোমাকে ঠকাতে পারবো না, আল্লাহর উপর ছেড়ে দাও। দেন যখন তার বিয়ে ঠিক হয়, বলে একমাত্র দাদা সমাধান করতে পারে। দেন দাদার কাছে গেলাম, উনি সমাধান করে দিলেন আর কি। তো ওই জায়গাটায় আমি আমার ওয়াইফের প্রতি মানে চিরকৃতজ্ঞ, আফটার মা মানে চিরকৃতজ্ঞ ডেফিনেটলি। এবং দেখেন, আপনি লাস্ট প্রশ্নটা কি ছিল? মানে কোনো স্ক্যান্ডাল নেই আপনি বলছিলেন, মানে ওই যে বললাম না, যখন আউটডোরে যেতাম তখন নিজের নাফস, আমার ওই যে প্রিয় মোর্শেদকে যখন বললাম, ওইখানে ছোটো একটা রেফারেন্স রেখে এসেছি, যখন মিতা বললো তুমি শুটিং করো, তখন আমি আমার ওই যে দাদার কাছে যাই, যে দাদা আমি কি অভিনয় করতে পারবো? তো উনি 3 দিন অবজারভেশনে বললেন, কেন অভিনয় করবো? আচ্ছা আসো। উনি 3টা লাইন বলছেন, ভালো থাকতে পারবা,
মিথ্যা কথা বলতে পারবা না, সৎ থাকতে পারবা, আমি বলছি তিনটাই পারবো। আমি এটা মেনটেন করে গেছি। এবং এই 38 বছরের ক্যারিয়ারে 38টা ওয়ার্ডও নাই যেটা আপনার না, against এ আমাকে আমার শত্রু আমিও কখনো পাইনি। না, ওমর সানি একদিন খুব দারুণ একটা কথা বলছিল, আমার বন্ধু, যে মৌসুমি আর যদি মিশা এক রুমে ঘুমায় ইনশাল্লাহ আমি নিশ্চিন্ত থাকতে, আমার থেকে মিশা বলছে আমার থেকে মৌসুমি নিরাপদ, আমার থেকেও মিশা থাকলে মৌসুমি নিরাপদ থাকবে, মানে এই ধরনের, মানে ও তো সহজ সরল কথা। ভালোবেসে বলেছে, হ্যাঁ, হ্যাঁ, যে মানে definitely. এই যে মানে এটা দারুণ, কিন্তু আমাকে মানে পচায়। বেচারি কিন্তু মৌসুমীকে অনেক ভালোবাসে, খুব জি, পজেসিভ লাভ, আমার জি, যেটা জি, বলতে চাই, ভাইজান যদি right, সামনে থাকে হ্যাঁ, হয়তো বিষয়টা খুব সহজভাবে নেবে। জি জি, না সে খুব মানে জানিও আমার খুব ক্লোজ বন্ধু, তো ক্যারিয়ার একসাথে বিল্ড আপ। সালমান শাহ যখন চলে গেলেন ওই সময়টাতে বড় একটা ধাক্কা তো নিশ্চয়ই পেলেন ব্যক্তিগতভাবেও, ফিলিংসের জায়গা থেকে 3 দিন ক্যারিয়ার। খেতে পারিনি কিছু, 3 দিন খেতে পারিনি কিছু, ভমিটিং চলে আসতো। এটা ইন্ডাস্ট্রির জন্য একটা বিশাল ক্ষতি হয়ে গেল না? আপনার ক্যারিয়ার কি কিছুটা ছাপ পড়েছিল ওই না সময়টাতে? না, আমি আমার আপনার ক্যারিয়ার career তখন পড়েনি। আমি ও থাকাকালীনই আমি ইলিয়াস কাঞ্চনের সাথে বিভিন্ন সংসারে কাজ করে ইলিয়াস যাচ্ছেন। কাঞ্চন ভাইয়ের সাথে, জসিম ভাইয়ের সাথে, ও থাকা, আমি রুবেলের সাথে, মানে তখন তো আমি ইলিয়াস কাঞ্চন, তখনও মান্নার সাথে অত করা হয়নি। ও থাকাকালীন আমি এদের সাথে স্টার্ট হয়ে গেছে আমার কাজ, অমিত হাসানের সাথে আমার কাজ, সব একটা ইয়াং ছেলে আসছে রাইট। সো সবচেয়ে বেশি কাজ কার সাথে করা হলো, বা সবচেয়ে বেশি যেত কার সঙ্গে আসলে আপনাকে? আসলে সবচেয়ে বেশি মান্না আর সাকিব খান, দুজনের সঙ্গে এই গিয়েছে। সবচেয়ে রাইট। অনেক বছর তো। সাকিব খান যদি লেন্থ ধরি, সাকিব খান তো আমি প্রায় 2 চোখ। সাকিব খানের ফার্স্ট ছবি অনন্ত প্রেম, না এইরকম নামটা এরকমই, ফার্স্ট ছবি, সোনু রহমান সোহানি ছিলেন তার ওস্তাদ, মৌসুমীর বোন এরিন নায়িকা, আমি আর রাজীব ভাই ছিলেন, তো ফার্স্ট ছবি ওর, তো ওটা প্রায় 24-25 বছর হয়ে গেছে। তো ওর সাথে সবচেয়ে বেশি ছবি করা সাকিবের সাথে, আর ওর আগে মান্নার সাথে করা, মান্নার চেয়ে বেশি সংখ্যা সাকিবের সাথে। ব্যস্ততার জায়গাটায় যদি একটু আসতে চাই, অ্যাট এ টাইম সর্বোচ্চ কতগুলো ছবি কাজ করা হয়েছে? মানে একদিন আমার 5টা ছবির কাজ করেছে, এফডিসি আর একটা গুলশান 2 ছিল, ওয়াহাব সাহেবের বাসায় শুটিং হতো, একটা বাসায় গুলশান 2-তে, তো ওই 5 ছবি, 5 ছবি 7টা শুটিং থেকে 11টা একদিনে? 11টা থেকে 3টে থেকে ঢুকলাম হলো গিয়ে 7টা পর্যন্ত, 7টা থেকে ঢুকলাম, মেকআপ আমি যখন ছেড়ে দিয়েছি শরীর, রাত্রে 11টা-12টা পর্যন্ত করে চলে গেলাম। এবং আমাকে তখন মান্না সুপারস্টার হয়ে গেল। বাবা ছবির আমার ডেটই নাই, মানে আমার মাসকে মাস বুক, একেবারে কিচ্ছু করে নাই। তখন মান্না বললো এফআই মানিকের বাবা ছবি, যে মিশার ডেট দেন, মিশা যে ডেট দেবে করবো, তখন তাকে আমি সুপারস্টার মান্নারে ডেট দেন, তখন মান্না মানে মান্না তো মান্নাই, হ্যাঁ। মান্না 2 মাসের ডেট দিত, 40-50, ও দিত 5 লাখ, আর তখন পার ছবিতে নিতাম আমি 1.5 থেকে 2 লাখ, তখন আমার হয়তো মাসে 8 লাখ টাকা। তুই তো আমার থেকে বেশি কামাস। তারপরে ও 7:30 কল টাইম, ও 7টায় দেখে বসে আছে এভাবে, বা খুব ভালো তো টাঙ্গালে, মানে যাই হোক, না বলি, এখন রোজা আছে ওই কথা না বলি। তো আমার সাথে একটা ফান্ড একটা স্ল্যাং ইউজ করে বলতো যে আপনার আগে আসছে মিশা সাহেব। আমি বললাম কল তো দিচ্ছে, কল টাইম তো 7:30, তার 7টার সময় এখানে বসে থাকলে কি হবে। তারপরে কাজ করলাম আর কি, বাট ও তো অনেক খুশি হইতো। জীবনের সাথে চলে হাই-ফাই, নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। দেশের বাইরেও তো কাজ করা হয়েছে, কলকাতায়। হ্যাঁ, কলকাতায় তো মানে এই যে যৌথ প্রযোজনার ফার্স্ট ছবি স্বামী কেন আসামি, ঋতুপর্ণা ইন্ট্রো তো মানে আমি আমার সাথে গান দিয়ে প্রথমে, ওর সাথে গান, স্বামী কেন আসামি সুপার ডুপার হিট। স্বামী কেন আসামি ছবি করে তো মানে বলা 6-7 কোটি টাকা ওই আমলের ক্যাশ লাভ ছিল দুলাভাইয়ের, সাদেক দুলাভাইয়ের কথা অনুযায়ী, উনি আমার সাথে যোগাযোগ আছে, শ্যামন আপার হাজব্যান্ড। তো ওই ছবি সুপার ডুপার স্বামী গান আসবে, দেন আমাকে ওই হলে নিয়ে যায়, ওরা সবাই ভাবছে আমি বাঙালি না, বাংলাদেশের ছেলে না, ওরা বলছে এটা দূরে বম্বে থেকে চাকি পান্ডের সাথে নিচ্ছ, বলে না এটা আমাদের বাংলাদেশের ছেলে, বলে নো হইতেই পারে না, ও যেমন ফাইট চলে বলে এটা হইতে পারে না তোমাদের। তারপরে ওখানে তোচন চক্রবর্তী একটা হল থেকে আমাকে ডাকছে, ওকে ওনাকে আনো তো, তারপরে ফুল সাজিয়ে, তখন তো আবার এসি এত প্রচলন ছিল না, একটা মানে কলকাতার একটু শহরের বাইরে একটা হলে, আমি জানিও না, আমি যখন মানে গেলাম ওই ফ্যানগুলোর মধ্যে ওরা গন্ধরাজ ছিল, সবগুলো করতেছে, আমি তাকাচ্ছি, আমাকে রিসেপশন দিয়েছিল এবার। দেন তোজন বলছে সেকেন্ড ছবি হচ্ছে হলে গিয়ে মেয়েরাও মানুষ, সবার আগে বলে কে নায়ক নায়িকা জানি না, মিশাকে লাগবে। এগুলো এত কমন না, মানে এই ছবিগুলো এত জনপ্রিয়, আর ওই সময় ছোট ছিলাম তো, মানে দেখতাম ছবি, যে কারণে আপনি বলছেন। শাবানাজি তখন একটা ইমেজ ইন্ডাস্ট্রি, শাবানাজি একটা, উনি থাকলে তো মানুষ হতো। আমাদের এফডিসি কেন্দ্রে কি অবস্থা এখন? আপনি তো দায়িত্বেও ছিলেন, আমি জানি না এই প্রশ্নটা করাটা উচিত হবে কিনা, মানে আমরা কি আসলে হারিয়ে যাচ্ছি? এখানে সবাই খুব সহজে প্রশ্নটা করে ফেলে।
ইন্ডিয়ার সাথে আমাদের মেয়ে আসলে একটু একটু মানে যে লাইনে আমরা এই লাইনে যেহেতু আমাদের পড়াশোনা করা বা আমাদের জানা, সেটা হচ্ছে যে আপনি আমাদের দেশে বাচ্চা পিতামাতাকে জিজ্ঞেস করবেন আপনার ছেলেকে কে বানাতে চান, কেন ডাক্তার ইঞ্জিনিয়ার, অবশ্যই ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো। আপনার ছেলেকে নাটকে দেবেন না, আল্লাহ আল্লাহ নাটক, আপনার ছেলে সারগ্রাম শিশু কলা একাডেমিতে দিয়েছেন শিল্পকলা, না 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 আমার ছেলে তো ইয়েতে কোচিংয়ে গেছে, ও তো ইয়েতে মানে ইংলিশে যে কোনো একটা কোচিংয়ে গেছে বা লাভ লাভ এগুলা। আপনি পাশের দেশে যান, একটা ছোট কিডস বাচ্চাকে জিজ্ঞেস করেন, গার্জিয়ানকে জিজ্ঞেস করেন আপনার শিশু কি বানাতে চান, আমার ছেলেকে আমি অমিতাভ বচ্চন না হলে সচিন টেন্ডুলকার বানাতে চাই। তো যে দেশটার যে সংস্কৃতি এত প্রিয়, যে দেশটার ওইখানে প্রায় 150 কোটি মানুষ চায় যে অমিতাভ বচ্চন না হলে সচিন টেন্ডুলকার বানাতে চায়, আর এখানে ডাক্তার সব ইঞ্জিনিয়ার নিয়ে ব্যস্ত। এখানে কেউ আর বলে না আপনি শুনছেন কখনো যে আমি আমার বাচ্চাকে নায়ক রাজ্জাক বানাতে চাই, আপনি শুনেছেন? না, আমি শুনিনি কখনো। জি, আমি আমার মেয়েকে একটু অ্যাক্ট্রেস বানাতে চাই, আমি আমার মেয়ে শাবানা হোক, আমার মেয়ে এই সুচন্দা হোক, মৌসুমী হোক, শুনেছেন আপনি কখনো? শুনিনি, কিন্তু শুধু এই একটা বিষয়কে কি আমরা তাই করব? কারণটা কি এটা মেইন কারণ, কারণ বাসা থেকে আপনি যখন উঠবেন বাসার কোনো পরিবেশই আপনাকে সাপোর্ট করছে না। আপনার বাসার রাস্তায় যখন যাবেন রাস্তার লোক সাপোর্ট করছে না আপনাকে। যেখানে একটা ফিল্ম বানাবেন, বাংলাদেশে একটা ফিল্ম বানা, আপনি যেটা বলেছিলেন যে আগে আমরা করে আসছি, 1200-1300 হল ছিল আমার সামনে রেখে আসছি, এখন হল 100 আপনি খুঁজে পাবেন না। তো এফডিসি যে উচিত ছিল কি যখন 35 চলে গেল, 35 রেল চলে গেল, যখন চলে ডিজিটাল চলে আসলো, এফডিসি কর্তৃপক্ষের দরকার ছিল ট্যালেন্ট হান্ট করা। এফডিসি কর্তৃপক্ষের দরকার ছিল, ইনফরমেশন মিনিস্ট্রি যে আমাদেরকে সিলেক্ট করেছে এটা কন্টিনিউ করা, ট্যালেন্ট হান্ট করা দরকার ছিল, যে আমরা নতুন স্ক্রিপ্ট রাইটার চাই। সরকারের উচিত ছিল প্রত্যেকটা ইউনিভার্সিটির মধ্যে বাধ্য থাকতে হবে ভাই অভিনয়ের উপরে, আপনি গান গেতে হবে, আপনার রিদম থাকতে হবে, আপনি ফিটনেস গান নাচ গান করাও তো ফিটনেস বাড়ায়, তো কাজ কর্মদক্ষ করে। তো এগুলো তো বাদ হয়ে গেছে। আগে সংস্থা ছিল, সঙ্গ ছিল, আগে 16 আপনি বলেন যে ডিসেম্বর বলেন, 26শে মার্চ বলেন, আমরা ওল্ড টাউনে আমার বড় ভাই গায়ক ছিল, আমরা তবলা বাজাতাম, তার পিছিয়ে রিদম দিতাম, আমরা ব্যস্ত, সারাদিন ব্যস্ত আমাদের সময় চলে যেত। কচি কাঁচা ছিল, এখন কোথায়? রেড ক্রস ছিল, স্কাউট ছিল, এখন কয়জন? আমরা এগুলো সব করে এসেছি। রাইট। আমরা আপনার এবং জায়েদ খানের সময়কার একটা ভালো সময় দেখেছি আমরা। আপনাদের যুগলবন্দিটা অনেক চমৎকার ছিল, দুজনের প্রতি খুব মিউচুয়াল রেসপেক্ট রেখে আপনারা একটা লম্বা সময় কাজ করেছেন। কি আছে এফডিসির এই নির্বাচনে আমরা একটু জানতে চাই, কেন বারবার এখানে আলোচনা সমালোচনা, এবং কেনই বা আপনার এই সম্প্রতি সময় আবার মনে হলো যে কিছু একটা করতে চান, আপনি দায়িত্বে যেতে চান? শিল্পী সমিতি লিডারশিপ তো জন্মগত, যে ওল্ড টাউনে ছিলাম, লিডারশিপ ছিলাম, তো ভাল লাগতো। তখন প্রথম 84-এ আমাদের শিল্পী সমিতি স্টাবলিশড হয়, তখন প্রেসিডেন্ট ছিলেন শ্রদ্ধেয় নায়ক রাজ্জাক সাহেব, এবং মানে প্রেসিডেন্ট আর ফাউন্ডার সেক্রেটারি ছিলেন আমাদের আহমেদ শরীফ সাহেব। তো আমরা ওই স্টাডি রুমটা দিকে তাকাতেও ভয় লাগতো নতুনদের, মানে এত সম্মানের দিকে আমরা তাকাতাম, ওরে বা সব লিজেন্ডারি লোকগুলো এখানে আছে, তাকাবো না, কেমন কে কোন বাঁকা চোখে দেখে, সালাম ঠিকভাবে দিছে কি দেই নাই, বাবা তার থেকে অন্যদিকে তাকায় যায়। তো আর মানে জন্মগতভাবে ওল্ড টাউনের একজন মানুষ হিসাবে লিডারশিপ ভেতরে ছিল, লিডারশিপ ছিল, ফুটবলার ছিলাম, তারপরে টিমের ম্যানেজার ছিলাম, ছেড়ে দিলাম যখন। তো ওইগুলো ভিতরে একটা কাজ করতো লিডারশিপে। প্রথম আমি ইসি করি, দেন আমি কালচার সেক্রেটারি করি, দেন আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হলাম, দেন আমি সেক্রেটারি করি, দেন প্রেসিডেন্ট করি। তো আমার এরপরে আর কি কোনো ইচ্ছা ছিল না, কারণ প্রেসিডেন্ট হওয়ার পরে আমার ইচ্ছা ছিল না আমি একটা জায়গায় নিয়ে আসছি, নতুন প্রজন্মকে নিয়ে এসছে, সাকিব খান, তারপর হচ্ছে গিয়ে রিয়াজ, ফেরদৌস, আগে ছিল শ্রদ্ধেয় মিজু আহমেদ, মাহমুদ কলি, আহমেদ শরীফে ছিলেন। দেন এটা চেঞ্জারটা আমি, যে আমরা এখন স্টাবলিশড, আমরা এটাকে হেল্প করি, কারণ আমাদের শুধু আমরা তো নায়ক নায়িকা মেইন ভিলেন, সহযোগী ভিলেনরা স্টাবলিশড, কিন্তু পাশাপাশি খেটে খাওয়া মানুষ যারা আমাদের 1000 টাকাও পায় বা 500 টাকা শিফটে কাজ করে, এরাও আমাদের মেম্বার, এরাও শিল্পী, ছোটো ছোটো শিল্পী। তো এদের একটা জায়গা থাকুক, যেটা তৈরি করে গেছেন শ্রদ্ধেয় সোহেলানা সাহেব, শ্রদ্ধেয় প্রয়াত এমপি ফারুক পাঠান, যেটা করে গেছেন উজ্জ্বল ভাই, এরা ওনাদের তিনজনের চিন্তায় এটা হয়েছে। তো এটা আমাদের আলমগীর ভাই প্রেসিডেন্ট ছিলেন, তারপরে রাজ্জাক ভাই ছিলেন। তো এটার প্রতি আমাদের একটা অন্যরকম ভালোবাসা। তো মূলত হচ্ছে যে আমার এস্টাবলিশড যে জায়গাটা আছে, আমার সচ্ছলতা থেকে আমি যদি আমার ভাই বোনদেরকে কিছু হেল্প না করতে পারি, তাহলে কেমন যেমন এড়ায় গেলাম না, এই জায়গা থেকেই তো আমি টাকা কামিয়েছি। তো এইটা হলো মূল উদ্দেশ্য, নাথিং এলস। এই জন্য সমিতিগতভাবে আমার কোনো স্ক্যান্ডাল নেই, আরও অনেকের অনেক স্ক্যান্ডাল আছে, এখান থেকে অনেক অ্যাডভান্টেজ নিয়েছে। আমার জীবনে একটা স্ক্যান্ডাল নেই, আমার জীবনে আমার ক্যারিয়ার স্ক্যান্ডাল নেই,
শিল্পী সমিতির ইতিহাসে এরকম টানা আমার মতো যে মানে 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 আর কি মানে তৃণমূল পর্যায় থেকে আমি প্রেসিডেন্ট মানে ধাপে ধাপে। একাধিকবার। এবং এটা না থাকে তো অন্যরা ছেলেন আর নাম করা লোকগুলো দেখছেন, আপনার এক্সপিরিয়েন্স না থাকাতে কি অবস্থা বিগত দিনে তাকালে পাবেন। তো ওই জায়গায় জায়েদ খানকে আমি যখন পেয়েছিলাম, ওর আগে আমি সাকিবকে পেয়েছি, সাকিব যথেষ্ট হেল্প করেছিল আমাকে, খুব ভালো আমরা সাজিয়েছিলাম সমিতিকে। তারপরে জায়েদ খান আসার পর জায়েদকে আমি অনেক বেশি এক্সিকিউট করতে পেরেছি এবং অনেক ভালো কাজ করেছি। কারণ তখন আমার সাথে ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রুবেল সাহেব এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দীপজল সাহেব এবং রুবেল সাহেব। তো এই চারজন মিলে আমরা অনেক ভালো কাজ করেছি। করোনাকালীন সময় আমাদের কাজ মানে রীতিমতো মানে ফোকাসড হতে হতে একে ন্যাশনাল পর্যায়ে চলে যায় এক। বাট এটা বিতর্কিত হয় সম্ভবত জায়েদ আর নিপুণের নিয়ে। এর আগে কিন্তু অন্যভাবে ছিল, নায়ক নায়িকারা করতেছে, নিউজ নাই, ছবি কম হয়, মূলত ছবি কম হচ্ছে, মহরত কম হচ্ছে, আউটডোরে ইউনিট নাই, ফিল্মে নিয়ে কথা নেই। তখন এখন নাটক ফিল্ম নির্বাচন হলে সমস্ত রকম শিল্পী আসে, 21 জন 42 জন শুধু দুইটা প্যানেলে হয়। তো 42 জনের ইন্টারভিউ নিলে অনেক কিছু লাগে। এটা কি হলো, সোশ্যাল মিডিয়ার সংখ্যা বেড়ে গেল। তো যার দরুন হচ্ছে কেউ একটা মানে কথা বললো, আমি বললাম আরে ওমর সানি কিসের প্রেসিডেন্ট, কথার কথা, এটাকে ওমর সানিকে খাটো করে কথা বলে মিশা সদ, এই যে আরম্ভ হয়ে গেল। আবার ওমর সানি একটা কথা বলে মিশা কে সে কে, এই যে মানে মানে আপনারা আপনাদের ব্যবসার জন্য আমাদেরকে যে সেল করা আরম্ভ করে দিলেন, এইটার কারণ হচ্ছে আপনারা, আমরা না। এটা কি ভালো হয়েছে না মন্দ হয়েছে? এটা অবশ্যই মন্দ হয়েছে। এটা তো হয়েছে কি মানে যে আমাদের যে সাধারণ দর্শকরা ফিল্ম সম্পর্কে এই আপনি আমাকে দোষ দিয়ে আমি আপনাকে দোষ ধরতে গিয়ে কি হয়েছে যে মানে মানে আমার ঘরের কথা পরে জানলো না। কিন্তু আমি জানি না, আমি সম্মানের সহিত এই জায়গাটা একটু আপনার সঙ্গে আর্গু করতে চাই। আপনি যদি, আমরা জানি না ওনারা যেহেতু নাই দেখবেন হয়তো বা, জায়েদ খান নিপুণ সম্পর্কে যে কথা বলেন বা নিপুণ জায়েদ খান সম্পর্কে যে কথাগুলো বলেন, সেগুলো যদি আপনি শোনেন সোশ্যাল মিডিয়াতে, এগুলো তো আসলে সেখানে কি সাংবাদিকদের দোষ দেওয়া যাবে? না না, বাট বলেন তো আসলে না মানে বলেন তো মানে এটাকে বলার পর্যায়ে নিয়ে যাওয়ার পেছনে অবদান আছে। মানে এটাকে কারণ সোশ্যাল মিডিয়াকে একটা দারুণ প্লে করতে হবে, সেটা তার বাণিজ্যও দেখতে হবে, পাশাপাশি ইন্ডাস্ট্রি একটা ক্যারিয়ারও দেখতে হবে। শিকড় তুলে ফেলে গাছের একদম। ও যদি বলে ফেলে এইভাবে তাহলে তো হবে না, মানে দুইটাই ব্যালেন্স করতে হবে। এটাই তো মানে সচেতন লোকগুলো সাংবাদিকতা করবে, সচেতন লোকগুলোই শিল্পী হবে, সচেতন লোকগুলোই ডিরেকশন দিবে। আমরা শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চন সাহেবকে আসতে দেখলাম এখানে ইন্ডাস্ট্রিতে, এবং আমরা এক্সপেক্ট করছিলাম যে ভালো কিছু হবে। তিনিও চলে গেলেন একটা হাহুতাশ রেখে, মানে তারপর আবার আপনি আসার জন্য চিন্তা ভাবনা করছেন। কি আছে এখানে আসলে? কিবরিয়া, আমি আসলে কোনো পদের জন্য ইলেকশন করি না। আর ওই যে মানুষের ভালোবাসা, আমি বলি আমার দুইটা পরিবার, একটা আমার পরিবার, আমার ওয়াইফ, আমার বাচ্চা, আমার আত্মীয় স্বজন, আরেকটা পরিবার আমার চলচ্চিত্র পরিবার, মানে শিল্পী সমিতির পরিবার। তো এই দুইটা পরিবারে ব্যালেন্স করা তো একটা মানে আমি কিন্তু মানে দ্বিখণ্ডিত আর কি, মানে আমার জীবন শেষ। তারপর মনে ফোকাস কিন্তু আমি আমার চলচ্চিত্র পরিবারকে দিই। ইচ্ছা না থাকা সত্ত্বেও অনেক সময় ইলেকশন করতে হয়। আবার করতে গেলে কি প্রবলেমে পড়ে একটু দেখো তুমি, যে ফ্যামিলি দেখো, থাকো তুমি তোমার সিনেমা, নাটক, প্রোগ্রাম, বিবাহ, মডেলিং, ফটোশুট, ইলেকশন এগুলা নিয়ে থাকো। আর এই দেশে ভুলেও আসবে না, আমিও আর যাব না। আমার আর ভাল লাগতেছে না, আমার একদম খবরদার আমি না করলাম এই দেশে আসবে না তুমি। তোমার 6 মাস আসছিল, তুমি নিউ ইয়র্ক থেকে ওখান থেকে যাইবে একা, আমিও যাব না দেশে, দেখো না। ওকে, খোদা হাফেজ। যে ভদ্রমহিলা মানে আমার বিশাল স্যাক্রিফাইস, বিশাল জীবনটাই দিত। এখন ওরা যদি সিদ্ধান্ত নেয় যে হয়েছে তো অনেক, আর করবো না, তখন আপনাকে হয়তো একটা ডিসিশন নিতে হবে। রাইট। একটা বিষয় বোধহয় আপনার ডিসকাশনে আমরা জানতে পারলাম যে আপনার ফ্যামিলি আসলে একটা লং ডিস্টেন্স একটা রিলেশনশিপে মেনটেন করতে হয়, কারণ আপনার ফ্যামিলি থাকে আমেরিকাতে, আপনি থাকেন বাংলাদেশে। এটা কত বছর যাবত? এটা লাস্ট 1 বছর যাবত টানা ওয়াইফ বাইরে আছে, আর বড় ছেলে চলে গেছে, তখন এখানে ছিলাম। যেহেতু আমাদের গ্রিন কার্ড, তো ওই এই বারবার। আপনি নিজেও কি আমেরিকান সিটিজেন? না, আমি গ্রিন কার্ড হোল্ডার। ও গ্রিন কার্ড সিটিজেন, পাসপোর্ট না হলে তো তার ওখানে স্টে করতে হয়, সেটা তো সম্ভব। 6 মাসের মধ্যে একবার যেতে হয়। ওকে, ফ্যামিলির সাথে এখন তো ফ্যামিলি, আগে তো সবাই যেতাম। এখন যেহেতু ওয়াইফ অ্যাপ্লাই করবে পাসপোর্টের জন্য, ও 1 বছর যাবত আছে। তো আমার বড় ছেলে পড়াশোনা এই বছর শেষ হয়ে যাবে, ছোট ছেলেটা আবার এখানে আমি ও লেভেল এখান থেকে করিয়েছি, ছোট ছেলেকে দিব না, কিন্তু মা থেকে ছাড়বে না। এ লেভেল এখানে রাত দিন ডিফারেন্স হয়, অসুবিধা। এখন 11 অতএব তাকে ওইখানে ভর্তি হতে হয়। তার মানে 2 ছেলে মেয়ে, ওয়াইফ সবাই ইউনাইটেড স্টেটে, ডালাস। 38 বছরের ক্যারিয়ার, রিটায়ারমেন্টের চিন্তা ভাবনা কবে? এখন তো ফ্যামিলি একটা বিরাট ব্যাপার, ছেলে বড় হচ্ছে, এই একটা ব্যাপার হতে পারে। আরেকটা হচ্ছে যে যেদিন দর্শক স্টপ করে দেবে আমাকে, যেদিন এটা মনে হয় না করবে না, সম্মান যেদিন পাবো না, যেদিন টাকা পাবো কিন্তু সম্মান পাবো না, আর করবো না। কারণ ওই যা বললাম না, মা শিখিয়ে গেছেন, দারুণ কথা বলেছেন, মা শিখিয়ে গেছেন, বাবা আমরা গরিব,
বাবা আমাদের সবচেয়ে বড় হচ্ছে আমাদের সততা, আমাদের চরিত্রটা সবচেয়ে বড় বাবা, এটা নষ্ট করা যাবে না বাজান। মিশা ভাই, অসাধারণ একটা জায়গা থেকে আমরা শেষ করতে চাই। খুব চমৎকার একটা কথা বলেছেন, সহজ করে, কিন্তু খুব দামি একটা কথা। টাকা পাবো কিন্তু সম্মান পাবো না, বাবা, তখন আর হ্যাঁ। কাজ করবো না। না, আর করবো না। এই সম্মানটুকু বাংলাদেশের মানুষ আপনাকে দিয়েছে এবং সেটা আপনি অর্জন করে নিয়েছেন। জি। আমার খুব ভালো লেগেছে, আমি থার্ড টাইম আপনার সঙ্গে বসলাম এবং আমি আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে এক্সপেক্ট করছি আরও অনেকবার হয়তো বা আপনার সঙ্গে আমার বসা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি অনেক ভালো থাকবেন এবং আপনার ক্যারিয়ারের জন্য, আপনার সুস্বাস্থ্যের জন্য সবসময় শুভকামনা। অনেক ভালো থাকবেন আপনি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে কিবরিয়া, আমি তোমার জন্য ওয়েট করছিলাম, কারণ আমি ফর গড সেক আমি রোজা মুখে যে এত সুন্দর কিবরিয়া এত সুন্দর করে কথা বলে। না, না ভাই। কারণটা কি, না ওই মানে আসলে কি, মানে ওই যে আমার ছোটবেলায় পড়েছিলাম যে সত্য দ্বিখণ্ডিত করা যায় না, আল্লাহ এক অদ্বিতীয়। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে যে সত্য যা তাই সুন্দর। তো যেটা অরিজিন, তুমি যে মন থেকে যেটা করা যায়, যেটা আমার মন থেকে কোনো কিছু করলে কারোর জন্য আরেকটা মন বুঝে যায়। True. তো তোমার ওইগুলো আমার ভালো লাগতো, যে আমি ওয়েট করতাম যার যে কিবরিয়া আমাকে ডাকে না কেন, আমাকে ডাকে না কেন। আচ্ছা, দেন ডাকলো, হয়তো আমার ব্যস্ততার জন্য একটু আগে আসার কথা ছিল, পরে দেখি ব্যস্ত হয়ে গেলাম। আমরা আসলাম, আমি রিয়েলি অনার্ড এবং আমি প্রচুর পরিমাণে গ্ল্যাড আসতে পারে, এবং মন থেকে আমি দোয়া করি যে আল্লাহ এই অনুষ্ঠানটা সার্বিক আরও উন্নতি করি, এটা অনেক সমৃদ্ধি পাক। জি, অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের অল টাইম মিল্ক প্লেট প্রেজেন্স তার জি কিবরিয়া শো। আমাদের সঙ্গে ছিলেন শ্রদ্ধেয় মিশা সওদাগর। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।